এটি খুব ইম্পর্টেন্ট। এবারে সম্ভাব্য আলোচনা করে প্রশ্নটি, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে, তার আগে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, স্বভাবতই পরীক্ষার ভীতি তোমরা কাটিয়ে উঠেছো। তোমাদের যে 100 নম্বরের মোট পরীক্ষা, তার মধ্যে 20 নম্বর হচ্ছে প্রকল্প, এবং বাকি 80 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা। তোমাদের প্রথমেই কিছু শর্ট প্রশ্ন থাকে। আমাদের গল্পের যে বুড়ি, তার সম্পর্কে একটা প্রশ্ন হতে পারে, আর দ্বিতীয় অংশে অদ্ভুত দৃশ্য সম্পর্কে একটা প্রশ্ন হতে পারে। এই দুটি জায়গা তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। এখানে টেরিকাটা শব্দের মধ্যে কবি কাদের বলতে চেয়েছেন? নমস্কার। দি ই পেপার ডিজিটাল লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2025 সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দি ই পেপার ডিজিটালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি মলয় ব্যানার্জি, ফিরিঙ্গি টিএন ইনস্টিটিউশনের বাংলা বিষয়ের শিক্ষক। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বাংলা বিষয়ে বিভিন্ন প্রশ্ন এবং সম্ভাব্য কী ধরনের প্রশ্নপত্র হতে পারে সেই বিষয়ে একটু আলোকপাত করব। তোমরা জানো যে তোমাদের যে 100 নম্বরের মোট পরীক্ষা, তার মধ্যে 20 নম্বর হচ্ছে প্রকল্প, এবং বাকি 80 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা। এই 80 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের প্রথমেই কিছু শর্ট প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন থাকে এমসিকিউ ধাঁচে, কিছু প্রশ্ন থাকে ছোট ছোট প্রশ্ন উত্তর। এই টোটাল যেটা থাকে সেটা হচ্ছে 30 নম্বর। এরপর বাকি যে প্রশ্নগুলো, সেগুলো একটু ব্রড প্রশ্ন, একটু বিস্তৃত আকারে লিখতে হয়, এবং সেখানে তোমাদের শব্দ সংখ্যা নির্দিষ্ট করা থাকে। আমি সেই বিষয়ে একটু তোমাদের আলোকপাত করব, তোমরা কিভাবে পড়বে। প্রথমেই তোমাদেরকে বলি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে, তার আগে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, স্বভাবতই পরীক্ষার ভীতি তোমরা কাটিয়ে উঠেছো। তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে, পরীক্ষার বিষয়ের উপর তোমরা মনোনিবেশ করবে। এবার আমরা সরাসরি বিষয়ের ভিত্তিতে বিষয়ের উপরে আলোচনা করছি। প্রথমে তোমরা জানো যে তোমাদের সম্ভাব্য যে প্রশ্নগুলি, তার মধ্যে আমি বলবো গল্প থেকে ভারতবর্ষ গল্পের কথা। ভারতবর্ষ গল্পে মনে রাখবে তোমাদের দুইটি অধ্যায়কে চিন্তা করবে। একটা হচ্ছে প্রথম অংশটাতে দেখবে তোমাদের আমাদের গল্পের যে বুড়ি, তার সম্পর্কে একটা প্রশ্ন হতে পারে, আর দ্বিতীয় অংশে অদ্ভুত দৃশ্য সম্পর্কে একটা প্রশ্ন হতে পারে। সম্ভাব্য কি ধরনের প্রশ্ন হতে পারে? হয়তো প্রশ্ন এলো যে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ। দ্বিতীয় বলবো আমি, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এখানে কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? গল্পে মনে রাখবে যে তোমাদের দুটি অদ্ভুত দৃশ্য আছে। একটা অদ্ভুত দৃশ্য হচ্ছে যেখানে বুড়িটাকে আবার মৃতদেহটাকে ফিরিয়ে আনা হলো, আবার গল্পের শেষে একটা অদ্ভুত দৃশ্য আছে যেখানে বুড়ি আবার নড়ে উঠছে। এই দুটি জায়গা তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। তৃতীয়ত বলবো ভারতবর্ষের গল্পটির নামকরণ, আর একটা হচ্ছে বচসা বেড়ে গেল, বচসার কারণ কি, এবং বচসার পরবর্তী ক্ষেত্রে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, সেটা তোমরা পড়ে থাকবে। এরপর আমি ভাত গল্পে, ভাত গল্পে পিসিমা চরিত্রটা তোমরা প্রস্তুত রাখবে। ভাত গল্পে দুর্যোগের কাহিনী, দুর্যোগের ছবি, এবং এই দুর্যোগের ছবির সঙ্গে উৎসব নায়ার যে জীবন কাহিনী পাল্টে গেল, তার আলোচনাটা তোমরা প্রস্তুত রাখো। তৃতীয় বলবো বাদা কি, বাদার বিবরণ দাও। এই প্রশ্নগুলো তোমাদেরকে গল্প থেকে আমি প্রস্তুত রাখতে বলবো। এরপর আমি কবিতার মধ্যে যাচ্ছি। কবিতার প্রথমে ক্রন্দনরত জননীর পাশে নামকরণ,
দ্বিতীয়, আমি তা পারি না। আমি কি পারি না? যা পারি কেবল, কবি কি পারেন? এরপর আমরা যাব রূপনারায়ণের কুলে। রূপনারায়ণ কুলে ছোট কবিতা, মোটামুটি যে কোনো লাইন থেকেই প্রশ্ন, উত্তরগুলো প্রায় সবই একই রকমের। শুধু হয়তো হুবহু লাইনটা দেখে যদি একটু ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। মনে রাখতে হবে প্রশ্নের উত্তরগুলো প্রায় একই ধরনের হবে। কিরকম? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে। সে কখনো করে না বঞ্চনা। সে কখনো বঞ্চনা করে না। কেন? কবি এই ভাবনা থেকে কোথায় উপনীত হয়েছেন তা কবিতাটি অবলম্বনে লিখে হবে। এরপর আসবো আমরা শিকার কবিতায়। শিকার কবিতায় মনে রাখবে দুটি ভোরের চিত্র আছে, আবার দুটি আগুনের কথা বলা আছে। এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও। সেই ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটলো লেখো। দ্বিতীয়, আগুন জ্বললো আবার। কবিতায় আবার শব্দটির তাৎপর্য কি? আবার আগুন জ্বললো কেন? এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? এরপর টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। এখানে টেরিকাটা শব্দের মধ্যে কবি কাদের বলতে চেয়েছেন? যাদের বলতে চেয়েছেন তাদের আচরণ কবিতার মধ্য দিয়ে বা কবিতায় কিভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। এরপরে আমি যাব নাটকে। তোমাদের দুটি নাটক আছে, একটা বিভাব, একটা হচ্ছে নানা রঙের দিন। প্রথমে বিভাব নাটক। এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমনই সময়ে বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? সাহেবের নাম কি? তিনি কি লিখেছিলেন? দ্বিতীয়, জীবন কোথায়? কে কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? বিভাব কথাটির সাধারণ অর্থ কি? বিভাব নাটকটির নামকরণ বিচার করো। এরপরের প্রশ্ন হচ্ছে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্ত বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে? এরপর আমরা যাব নানা রঙের দিন নাটকে। জানো কালীনাথ একটি মেয়ে, মেয়েটির বর্ণনা দাও। রজনীর জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো। নানা রঙের দিন নাটক হিসাবে বা নামকরণ হিসাবে কতটা সার্থক? তৃতীয় বলবো রজনীকান্ত চরিত্র। এরপর আমরা যাব ভারতীয় গল্প অলৌকিক। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি কি করতে হয়েছিল? তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল? দ্বিতীয়, চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি লেখো। এরপর আমি যাব পড়তে জানে এমন এক বজুরের প্রশ্ন। কে আবার গড়ে তুললো এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? বইয়ে লেখা রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? পরের প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই কথার মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? পরের, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয়ের কথা লেখা হয়েছে? জয়োৎসবের ভোজ যারা বানাতো
তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে। এরপর আমরা যাব, আমাদের কতগুলো প্রবন্ধ আছে আমার বাংলা, সেই জায়গায় আমাদের সম্ভাব্য যেগুলি প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলি আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর এক রকমের প্রথা আছে, কোন প্রথার কথা বলা হয়েছে, সেই প্রথার বর্ণনা দাও, সেই প্রথা কিভাবে বন্ধ হল। দ্বিতীয়, তার চোখ কপালে উঠল, কার চোখ কেন কপালে উঠল। এরপর আমি যাব কলের কলকাতা। অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান। মার কাছে শেখা গানটি কি, কোন প্রসঙ্গে লেখক এই উক্তি করেছেন। দ্বিতীয় প্রশ্ন, কলের কলকাতা ক্ষেপে ওঠার কারণ কি, কলকাতা ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল। এরপর আমি যাব মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তফার জীবন কাহিনী বর্ণনা কর। দ্বিতীয়, মেঘের গায়ে জেলখানা প্রবন্ধে জেলখানা ও সাধারণ কয়েদিদের অত্যাচারের কথা আলোচনা করো। এরপর আমি যাব তোমাদের ভাষা সম্পর্কে কিছু প্রশ্ন, সেই বিষয়ে কতগুলো প্রশ্ন সম্ভাব্য আমি তোমাদেরকে বলছি। 1, বাক্যের বিভিন্ন জোট সম্পর্কে আলোচনা করো। 2, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, যে কোনো এক প্রকার আলোচনা করো। তৃতীয়, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে একটি শাখা সম্পর্কে আলোচনা করো। 4, ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। 5, যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনির পরিচয় দাও। 6, বিভাজ্য ও অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 7, বাক্য বিশ্লেষণের অব্যবহৃত উপাদান তত্ত্বটি আলোচনা করো। এটি খুব ইম্পর্টেন্ট, এবারে সম্ভাব্য আলোচনা করে প্রশ্নটি। 8, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলোচনা করো। এই সমস্ত প্রশ্নগুলি হচ্ছে ভাষা বিজ্ঞান তার প্রশ্ন। এরপর আমরা যাব বাংলা সংস্কৃতির ইতিহাস। এই বাংলা সংস্কৃতির ইতিহাসে তোমরা জানো তোমাদের কতগুলি ভাগ আছে, সেই ভাগগুলি থেকে সম্ভাব্য প্রশ্নগুলি আমি তোমাদের বলছি। 1, গান। এবারে গানের জন্য তোমরা প্রস্তুত রাখবে নজরুল ইসলাম, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় ও লোকসঙ্গীত। সিনেমা, চলচ্চিত্র, এখানে মৃণাল সেন, তরুণ মজুমদার, তপন সিনহা। বিজ্ঞান, বিজ্ঞানের ক্ষেত্রে মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসু, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। চিত্রকলা, যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। খেলার ক্ষেত্রে দাবা খেলা, সাঁতার খেলা, প্রথম স্বদেশী সার্কাস। এগুলো সবই তোমাদের বিষয়ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলি হবে, সেই বিষয়ভিত্তিক প্রশ্নগুলি আমি তোমাদের সামনে বললাম। তোমরা বইটি একটু ভালো করে পড়বে। বইটি ভালো করে পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ছোট প্রশ্নগুলো তাহলে বেরিয়ে আসবে, উত্তরগুলো তোমাদেরকে রেডি করতে হবে। একটু বই ভালো করে না পড়লে কিন্তু ছোট প্রশ্নে যে সব প্রথমেই যেগুলো থাকবে সেগুলো তোমাদের উত্তর অসুবিধা হতে পারে। তাই বইটা ভালো করে পড়ো, বইটা ভালো করে পড়লেই তোমাদের ভালো উত্তর হবেই। এবং যে বিষয়গুলি আমি তুলে ধরলাম, যে প্রশ্নগুলি তুলে ধরলাম, সেই প্রশ্নগুলো তোমরা করবে। এরপর আরেকটা জায়গা থাকে, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। এখানে কতগুলি দেওয়া থাকে বিভিন্ন বিষয় সম্পর্কে। যেমন প্রথমে থাকে তোমাদের একটা মানসচিত্র দেওয়া থাকবে, সেই মানসচিত্র অনুযায়ী তোমাদের কতগুলো সেখানে পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলিকে সঠিকভাবে লিখতে হবে। এবং তার কি কি হতে পারে সেই জায়গায়, মানসচিত্র অবলম্বনে প্রবন্ধ, সেখানে হচ্ছে যে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন। 2, চরিত্র গঠনে খেলাধুলা। 3, মহাকাশ গবেষণায় ভারত। 4, জাতীয় সংহতি ও ভারতবর্ষ। 5, ভ্রমণ শিক্ষার অঙ্গ। এই 5টি তোমরা তোমাদের যে মানসচিত্র সম্পর্কে, মানসচিত্র অবলম্বনে এগুলো তোমরা করবে। এরপর কয়েকটা জীবনী থাকে, জীবনীর কতগুলো পয়েন্ট দিয়ে থাকে,
তারপর সেটাকে তোমাদেরকে একটু বিস্তৃত আকারে লিখতে হবে। এই জায়গায় তোমরা প্রস্তুত রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর, এপিজে আব্দুল কালাম, বিবেকানন্দ এবং মহেশ্বতা দেবী। এরপর তোমাদের একটা বিতর্ক থাকে, তোমাদের সপক্ষে বিপক্ষে যুক্তি প্রস্তাবনা নিয়ে তোমাদেরকে লিখতে হয়। সেখানের বিষয়গুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। চলভাস ছাড়া চলমান জীবন অচল। এক। দ্বিতীয়, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। তৃতীয়, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত। এটা এগুলি সবই হচ্ছে বিতর্ক, যে বিতর্ক থাকে একটা পয়েন্ট সপক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে। এরপর একটা থাকে যে অনুচ্ছেদ থাকে, সে অনুচ্ছেদটাকে ভূমিকা রূপে গ্রহণ করে বিষয়ের গভীরে তোমাকে প্রবেশ করতে হবে। সেখানে কি কিন্তু দেশ সেবা অথবা মানব সেবা, দেশ সেবা অথবা মানব সেবা। দ্বিতীয়, সবার উপরে মানুষ সত্য। পরেরটা হচ্ছে লোক সংস্কৃতি এবং আরেকটি হচ্ছে তরুণের স্বপ্ন। আমি উচ্চ মাধ্যমিকে 2025-এর যে সম্ভাব্য মনে হয়েছে আমার, সেই প্রশ্নগুলি আমি আলোচনা করলাম। আর এই সংক্ষিপ্ত সময়ে সেগুলি নিয়ে উত্তরগুলো নিয়ে আলোচনা করার সময় নেই, এগুলো তোমাদেরকে প্রস্তুত করতে হবে এবং একটু মন দিয়ে পড়ো। এই কয়েকটা দিনের হাতে আছি, এই কয়েকটা দিনে বিষয়গুলিকে একটু ভালো করে চোখ বুলিয়ে নাও, দেখবে তোমাদের সুন্দর পরীক্ষা হবে, তোমরা সাফল্যের সঙ্গেই আগামী দিনে এগিয়ে যাবে। নমস্কার, সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এই সম্ভাব্য আলোচনা নিয়ে